হ্যালো এভরিওয়ান, আমি ফারদিন। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের এসএসসি টেক্সট বুকের চ্যাপ্টার 5, দ্য রিভার্স অফ বাংলাদেশ অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশের নদীনালা ও প্রাকৃতিক সম্পদ। আমরা ফার্স্টে পজ করে এই চ্যাপ্টারের কন্টেন্টসগুলো দেখে নেই, কারণ একটা চ্যাপ্টারের কন্টেন্টস বুঝলে চ্যাপ্টার অর্ধেক পড়া হয়ে যায়। এই চ্যাপ্টারের কন্টেন্টসগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি: দ্য রিভার্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ফার্স্টে রিভারের মধ্যে রয়েছে হচ্ছে গিয়ে তোমার ইনফরমেশন অফ দ্য রিভার্স, বিভিন্ন রিভার্সের সম্পর্কে ইনফরমেশন, পদ্মা, মেঘনা, যমুনা। তারপরে ওয়াটার ক্রাইসিস, পানি সংকট। তারপরে বাংলাদেশের নদীপথের যে গুরুত্ব। ন্যাচারাল রিসোর্সের মধ্যে আমরা পড়বো হচ্ছে গিয়ে পানি সম্পদের ম্যানেজমেন্টটার, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট। অ্যান্ড তোমার বাংলাদেশের ন্যাচারাল রিসোর্স, কি কি ন্যাচারাল রিসোর্স আছে। তারপর ক্লাসিফিকেশন অফ ফরেস্ট পড়বো, কি কি ফরেস্ট আছে, কোন কোন ফরেস্ট কোন কোন জায়গায় অবস্থিত। যেমন হচ্ছে গিয়ে তোমার চট্টগ্রামের হিল ট্র্যাক্টস আছে ফরেস্ট, দেন সুন্দরবনের হচ্ছে গিয়ে তোমার ম্যানগ্রোভ ফরেস্ট, ট্রপিক্যাল ফরেস্ট আছে। এগুলো কোনটা কোন জায়গায় অবস্থিত এগুলো আমরা পড়বো। এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে ম্যাপস অফ দ্য রিভার্স। সিকিউতে আমাদের কি করবে, এই চ্যাপ্টারে ম্যাপ দিয়ে দিবে বাংলাদেশের, ওখানে তোমার দাগ দেওয়া থাকবে, রিভারের ফ্লো দেওয়া থাকবে। ওই ফ্লো এর মধ্যে এ বি মার্ক করা থাকবে, আমাদের বলবে যে এ কোন রিভার এবং ওইটা সম্পর্কে ডিসক্রাইব করতে বলবে, ওইটার রুল কি কি আছে এগুলো ডিসক্রাইব করতে বলবে। আমরা এটা ফার্স্টে রিভারের ইনফরমেশন পড়বো, তারপর এটা এই ম্যাপগুলা পড়বো, এই নদীপথ সম্পর্কে পড়বো, তারপরে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ এবং কোন কোন জায়গায় কি কি আছে, বনভূমি, কোন জায়গায় ম্যানগ্রোভ ফরেস্ট আছে, কোন জায়গায় ট্রপিক্যাল ফরেস্ট আছে, এগুলো আমরা পরে পড়বো। আর নদীপথটা, আমরা নদীপথের ম্যাপটা অনেক ইম্পর্টেন্ট সিকিউর জন্য, এটা আমরা পরে পড়বো, আগে নদীপথের ইনফরমেশন পড়ে নিই। ওকে, দেন লেটস টেক অফ। আমরা শুরু করবো রিভার্স থেকে। There are total 1008 rivers and rivulets in our country. টোটাল 1008 নদী নালা আছে আমাদের কান্ট্রিতে। দ্য টোটাল লেন্থ অফ দ্য রিভার, সবগুলা রিভারের লেন্থ কম্বাইন করলে 22,155 কিলোমিটার। বাংলাদেশকে বলা হচ্ছে কি নদীমাতৃক দেশ। প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের পুরো ম্যাপের মধ্যে রিভার্স জালের মতন ছড়ে আছে। কিছু মেজর রিভার্সের নাম দেওয়া আছে এখানে: পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্রা, কর্ণফুলী, তিস্তা, পশুর, সাঙ্গু। আমরা এখন রিভার্সের ইনফরমেশন গুলা পড়বো। আমরা এখানে দেখতে পাই আমাদের বইয়ের মধ্যে এখানে রিভার্স সম্পর্কে ইনফরমেশন দেয়া আছে, ঢালাও ভাবে দেওয়া, অনেক কমপ্লিকেটেড ভাবে ওরা এখানে লিখছে। বিভিন্ন জায়গায় যেমন লেন্থ টেন্থ, তারপর এগুলো তোমার ম্যাপ তুলা ভিজুয়ালাইজ করা এখানে অনেক টাফ হবে ওরা যেভাবে বলছে। অ্যান্ড কিছু ভুলও আছে, যেটা সত্যি কথা এনসিটিপির বইতে ওরা এখানে কিছু ভুল ইনফরমেশনও দিছে। আমরা এখন যে ইনফরমেশন গুলা দরকার সেগুলো শুধু পড়বো, অযথা ইনফরমেশন পড়বো না। দা পদ্মা, পদ্মার এন্ট্রি হয় হচ্ছে কি বাংলাদেশের রাজশাহী থেকে, এক্সিট হয় হচ্ছে কি বরিশাল এন্ড নোয়াখালী অ্যান্ড ফলস ইনটু দ্য বে অফ বেঙ্গল। এইটার সোর্স হচ্ছে কি, যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে কি গানগচ্ছিক গ্লেসিয়ার ইন দ্য মিডল অফ দ্য হিমালয়াস। পদ্মাকে গ্যানগেস অথবা গঙ্গা বলা হয় ইন্ডিয়াতে, আরেকটা নাম এটা পদ্মা। টোটাল এরিয়া অ্যাডজেসেন্ট টু দ্য গানগেস পদ্মা ইজ 34,188 কিলোমিটার স্কোয়ার। গঙ্গা পদ্মা নদীর তীরবর্তী মোট আয়তন এটা। পদ্মা নদীর ব্রাঞ্চেস গুলা কি কি, শাখা, এখানে টোটাল 11টা শাখা আছে। এই 11টা শাখা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমরা কোড ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইজিলি মুখস্থ রাখতে পারবো। যেমন টুবি, টুবি বলতে ভাগীরথী ভৈরব, ভাগীরথী ভৈরব। তারপর টু এম, মাথাভাঙ্গা মধুমতি, এম দিয়ে দুটো শুরু হয়েছে, মাথাভাঙ্গা মধুমতি। তারপর টু কে, কুমার কপোতাক্ষ, কুমার কপোতাক্ষ। সিআইএ, ইউএসএ সিআইএ, এভাবে করে মনে রাখলে আমাদের জন্য ইজি হয়। চিত্রা ইসামতি আরিয়াল খা। তারপর এনএইচ, নবগঙ্গা হুগলি। এগুলো আমরা মুখস্থ করব। তারপর আসা হচ্ছে কি ব্রহ্মপুত্র আর যমুনা। দুইটা মূলত একটা রিভারই, একটা ফ্লোই, দুইটার নাম এক এক জায়গায় এক একটা। ফার্স্ট হচ্ছে কি ব্রহ্মপুত্র বলা হয়, তারপর একটা পয়েন্ট থেকে যমুনা নাম ওইটা হয়। এন্ট্রি হয় হচ্ছে কি কুড়িগ্রামে। কুড়িগ্রামে যখন এন্ট্রি হয় ফার্স্ট ওটার নাম ব্রহ্মপুত্র। কুড়িগ্রাম থেকে বাংলাদেশে এন্ট্রি হয়, ফ্লোয়িং থ্রু আসাম অফ ইন্ডিয়া। এক্সিট হয় হচ্ছে গিয়ে তোমার, মূলত এক্সিট হয় না, নদীটা শেষ হয় হচ্ছে গিয়ে তোমার গোয়ালান্দাতে। কনফ্লুয়েন্স হয় যমুনা আর হচ্ছে কি তোমার পদ্মার মিলন হয় গোয়ালান্দা একটা জায়গা, ওই জায়গায় দুইটার মিলন হয়, তখন যমুনা নামটা এন্ড হয়ে যায়, তারপর ওইটা পদ্মা নামে চলে যায় ওই কনফ্লুয়েন্সের পরে। এটার সোর্স বা অরিজিন হচ্ছে গিয়ে তোমার মানস সরোবর অফ তিব্বত, তিব্বতের লার্জ লেক। লেন্থ হচ্ছে গিয়ে 2000
897 কিলোমিটার। তীরবর্তী আয়তন হচ্ছে গিয়ে 5,80,160 কিলোমিটার স্কোয়ার। যমুনা ইজ এ নিউ স্ট্রিম অফ দ্য ব্রহ্মপুত্রা। ব্রহ্মপুত্র একটা নতুন স্ট্রিম হচ্ছে গিয়ে যমুনা। ফার্স্টে এটা আমরা ভিজুয়ালাইজ করি, তাইলে আমাদের ইজি হবে এটা বুঝতে। এখানে আমরা যদি দেখি ব্রহ্মপুত্র হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত এখন যে ব্রহ্মপুত্রের নাম, মূলত কি হয়েছিল, ব্রহ্মপুত্রা ওল্ড ব্রহ্মপুত্রা হচ্ছে গিয়ে এইটা, তারপর একটা আর্থকুইক হয়। আর্থকুইকটা হয় হচ্ছে গিয়ে 1787-এ। ওই আর্থকুইক হওয়ার পরে এই তলদেশ নদীর রিভার বেড যেটা, ওইটা রোজ আপ হয়, আরেকটা নতুন ফ্লো ক্রিয়েট হয়। ওই নতুন ফ্লোটা এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে গিয়ে গলান্দা, এটা হচ্ছে গিয়ে পদ্মা, পদ্মার সাথে মিলন পর্যন্ত হচ্ছে গিয়ে যমুনা বলা হয়। তার আগ পর্যন্ত ব্রহ্মপুত্র। আর এটা হচ্ছে গিয়ে তোমার ওল্ড ব্রহ্মপুত্র, যেটা এখন অত একটা সিগনিফিকেন্ট না। এটা আমরা এখন একটু ভিজুয়ালাইজ করে নিলাম, পরে আমরা এটা আরো ভালো মতন পড়বো ম্যাপটা, কারণ নাইলে আমাদের যমুনা আর ব্রহ্মপুত্রের মধ্যে পার্থক্যটা বুঝতে, কোনটা কি সেটা বুঝতে একটু কষ্ট হয়ে যেত, তাই আমরা এটা ভালো মতন আগে একটু দেখে নিলাম। তারপরে এই যমুনার কিছু ডিস্ট্রিবিউটরিজ আছে, শাখা নদী যেটাকে বলা হয়। যমুনার শাখা নদীর মধ্যে আছে হচ্ছে গিয়ে তোমার, যমুনা থেকে ঢলেশ্বরী হয়েছে, আর ঢলেশ্বরীর ডিস্ট্রিবিউটারি হচ্ছে গিয়ে তোমার বুড়িগঙ্গা। ডিস্ট্রিবিউটারি আর উপনদী এই দুইটার মধ্যে পার্থক্য কি? এই দুইটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে গিয়ে তোমার ডিস্ট্রিবিউটারি হচ্ছে গিয়ে যেইটা টোটাল, মানে যমুনার যে টোটাল ভলিউম, যমুনার পানির যে ভলিউম, পানির ভলিউমের মধ্যে যেটা অ্যাড করে সেটারে বলা হয় ডিস্ট্রিবিউটারি। যেমন ঢলেশ্বরী বুড়িগঙ্গা, ঢলেশ্বরীর মধ্যে বুড়িগঙ্গা এসে পড়া ঢলেশ্বরীর পানির ভলিউমটা অ্যাড করে, আবার ঢলেশ্বরী হচ্ছে গিয়ে যমুনার মধ্যে এসে যমুনার পানির ভলিউম অ্যাড করে, ওইটাকে বলা হয় ডিস্ট্রিবিউটারি, শাখা নদী। আর উপনদী, উপনদী কি হচ্ছে কি, যেটা যমুনার পানি থেকে নিয়ে যায়, ভলিউম থেকে সরাইয়া নিয়ে যায়, পানি আরো অন্যদিকে ছড়াইয়া নিয়ে যায়, সেগুলোকে বলা হয় ট্রিবিউটারিজ বা উপনদী। যমুনার ডিস্ট্রিবিউটারি ঢলেশ্বরী, ঢলেশ্বরীর ডিস্ট্রিবিউটারি বুড়িগঙ্গা। তারপর ট্রিবিউটারিজ, যমুনার কি কি উপনদী আছে, 4টা উপনদী, সেটা হচ্ছে কি আমরা পড়বো, কোড হচ্ছে ডাকটি, ধরলা, তিস্তা, কারাতোয়া আর আত্রাই রিভার্স। তারপর আসা হচ্ছে কি মেঘনা। মেঘনা রিভারটা এন্ট্রি বা ক্রিয়েটেড হয়েছে হচ্ছে গিয়ে তোমার মূলত দুইটা রিভারের কনফ্লুয়েন্স মিলনের মাধ্যমে, সুরমা আর খুশিয়ারা ইন সিলেট। এটা মূলত আমাদের বইতে ভুল দেয়া আছে, বইতে সিলেট দেয়া আছে, আমরা সিলেটই পড়বো, কিন্তু আসলে হয়েছে হচ্ছে গিয়ে তোমার কিশোরগঞ্জে, ভৈরব বাজারের উপরে। এখানে আমাদের বইতে সিলেট দেয়া আছে, আমরা সিলেটই পড়বো। এক্সিট হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গলে। এটার সোর্স হচ্ছে গিয়ে নাগাপনিপুর রিজিয়নের বোরাক অফ আসাম নদী থেকে এটা উৎপত্তি হয়েছে। এটার মিলন কোন জায়গায় কোনটার সাথে মিলন করছে এটা আমরা এখানে পড়বো। ওল্ড ব্রহ্মপুত্র, আমরা যে স্ট্রিমটা দেখলাম ওল্ড ব্রহ্মপুত্রার, ওইটার সাথে মিলন হয়েছে হচ্ছে কি ভৈরব বাজারে, মেঘনার। তারপরে পদ্মা নদীর সাথে মেঘনার মিলন হয়েছে হচ্ছে কি চাঁদপুরে। মেঘনার কি কি ব্রাঞ্চেস আছে? ব্রাঞ্চেসের মধ্যে আছে হচ্ছে কি মনু, তিতাস, গোমতী, বৌলাই। এটা হচ্ছে কি তোমার মেঘনার ব্রাঞ্চেস, 4টা ব্রাঞ্চ। কর্ণফুলী, কর্ণফুলী রিভারটা বাংলাদেশের, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রিভার, এটা থেকে আমাদের কোয়েশ্চেন আসবে, কারণ কর্ণফুলী রিভার মূলত এটা, এই কর্ণফুলী নদীটা আমাদের দিবে হচ্ছে গিয়ে চট্টগ্রাম পোর্ট, তারপরে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, এগুলো সম্পর্কে কর্ণফুলীটা দিবেন। আচ্ছা, তাহলে আমরা কর্ণফুলী রিভার, মেইন রিভার অফ সাউথ ইস্টার্ন রিজিয়ন, সাউথ ইস্টার্ন রিজিয়নের মেইন রিভার হচ্ছে গিয়ে তোমার কর্ণফুলী। এক্সিট হচ্ছে গিয়ে তোমার বে অফ বেঙ্গলে, চট্টগ্রাম সিটির কাছ থেকে, মানে চট্টগ্রাম সিটির মাঝখান দিয়ে ফ্লো করে বে অফ বেঙ্গলে হচ্ছে গিয়ে তোমার এটা শেষ হয়। এটার সোর্স হচ্ছে গিয়ে লুসাই হিলস, আর লেন্থ হচ্ছে গিয়ে 320 কিলোমিটার। তোমার কর্ণফুলীর ব্রাঞ্চেস গুলা কি কি আছে? কাপ্তাই, হালদা, কাশালত, রাংখিয়াং, এই 4টা ব্রাঞ্চ আছে কর্ণফুলীর। এটা মূলত ইম্পর্টেন্ট, এই যে বললাম ইম্পর্টেন্ট হচ্ছে কি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। কাপ্তাইতে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন, একটা ড্যাম আছে, ওইটার কারণে এটা ইম্পর্টেন্ট, ওখান থেকে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার বাংলাদেশ অনেক জেনারেট করে। আর হচ্ছে কি চট্টগ্রাম পোর্ট, চট্টগ্রাম পোর্টের কারণে কেন ইম্পর্টেন্ট, কারণ চট্টগ্রাম পোর্টটা এই বে অফ বেঙ্গলের থেকে একটু ভিতরে অবস্থিত, 9 নটিক্যাল মাইলস, এটা দেয়া নাই, এই ভিতরে অবস্থিত। ওইখান থেকে কর্ণফুলী রিভার হয়ে মূলত হচ্ছে গিয়ে তোমার এই ইয়েতে পড়ে, বে অফ বেঙ্গলে পড়ে, এর জন্য চট্টগ্রাম পোর্টটা ইম্পর্টেন্ট। তারপর আমরা পড়বো তিস্তা। তিস্তার এন্ট্রি হয় হচ্ছে গিয়ে তোমার ডিমলা উপজেলা অফ নীলফামারী, জলপাইগুড়ি আর ইন্ডিয়ার জলপাইগুড়ি আর দার্জিলিং হয়ে বাংলাদেশের ডিমলা উপজেলা অফ নীলফামারী থেকে তিস্তার এন্ট্রি হয়।
এই তিস্তার সোর্সটা কি? সোর্স হচ্ছে গিয়ে তোমার হিলি এরিয়া অফ সিকিম। তিস্তা হচ্ছে গিয়ে তোমার একটা চেঞ্জ করে, ওটা ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে, ওই যে সেম অ্যাজ ব্রহ্মপুত্র যমুনার মতন। এটা আমাদের অত একটা ডিস্টার্ব করে না, ওইটা লাগবে না। এটা ডিরেকশনটা চেঞ্জ করে কখন? 1787, ফ্লাড ইন 1787, এটা মনে রাখলেই হবে। লেন্থ 177 কিলোমিটার, আর উইডথ হচ্ছে গিয়ে তোমার 300 to 550 মিটার্স। এই তিস্তার থেকে আমাদের মূলত ইম্পর্টেন্ট হচ্ছে কি তিস্তা ব্যারেজ। এই তিস্তা ব্যারেজ থেকে আমাদের কোয়েশ্চেন আসবে যে তিস্তা ব্যারেজ, এই রিভার তিস্তা কেন ইম্পর্টেন্ট, ওই যে মার্ক করে দিবে, তারপর বলবে যে ওখানে কি কেন ইম্পর্টেন্ট। এখন তিস্তা ব্যারেজ হচ্ছে কি তোমার কনস্ট্রাক্টেড হয়েছে 1997 to 1998। এটা নীলফামারীতে অবস্থিত। এই প্রজেক্টের রুলগুলা কি কি আমরা এখানে পয়েন্ট আকারে পড়বো। এই প্রত্যেকটা পয়েন্টে আমরা একটা একটা করে লাইন লিখবো। এখানে 5টা পয়েন্ট। একটা হচ্ছে কি তোমার ড্রেনিং অ্যাওয়ে ওয়াটার ইন দ্য নর্দার্ন রিজিয়ন। নর্দার্ন রিজিয়নে যে ওয়াটার, ওখানে ফ্লাড টাড হইলে যে ওয়াটার রাইজ করে, ওই রাইসড ওয়াটার গুলাকে ড্রেন করে নেয়। ওয়াটার কনজারভেশন, ওয়াটার জমা করে রাখে, ওটা দিয়ে ইরিগেশনের বিভিন্ন কাজ করে। তারপর ইরিগেশন, ড্রেনেজ, তারপরে ফ্লাড প্রিভেনশন। এই 5টা পয়েন্ট আমরা মনে রাখবো। However, Bangladesh has not gotten its full benefits yet. এটার ফুল বেনিফিটস কিছু কারণে এখনো বাংলাদেশ পায় নাই। কি কি কারণ, ওগুলো আমাদের দরকার নেই। পশুর পশুর হচ্ছে গিয়ে তোমার সিচুয়েটেড সাউথ অফ খুলনা, খুলনাতে অবস্থিত পশুর, সাউথ সাইডে খুলনা। এক্সিট পশুর হচ্ছে কি ফলস ইন বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে যে শেষ হয় থ্রো সাউদার্ন সুন্দরবন অ্যান্ড মংলা পোর্ট। মংলা পোর্ট আর সাউদার্ন সুন্দরবনের মাঝখান থেকে বে অফ বেঙ্গলে যে শেষ হয়। লেন্থ 142 কিলোমিটার অ্যান্ড উইডথ হচ্ছে গিয়ে 460 মিটার্স টু 2.4 কিলোমিটার। পশুরটা হচ্ছে গিয়ে তোমার মূলত ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে মংলা পোর্টের কারণে, এটা আমরা দেখবো এখানে। মংলা পোর্ট ছাড়াও পশুর হচ্ছে গিয়ে তোমার রিভার রুট টু খুলনা অ্যান্ড বরিশাল। বরিশাল আর খুলনার মাঝখানে এটা রিভার রুট হিসাবে কাজ করে। মংলা পোর্ট হচ্ছে গিয়ে বাংলাদেশের সেকেন্ড বিজিয়েস্ট সি পোর্ট। চট্টগ্রাম পোর্টের পরে মংলা পোর্টই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মংলা পোর্টে যাওয়ার জন্য তোমার পশুর ইউজ করা লাগে, ওই যে সেম এস কর্ণফুলী। মংলা পোর্ট থেকে বে অফ বেঙ্গলে যাওয়ার জন্য পশুর নদীটা একটু ইউজ করতে হয় আমাদের। তারপরে সাঙ্গু, ফেনী, নাফ, মাতামুহুরী, এগুলো হচ্ছে কি তোমার মেইন বড় বড় যে রিভারগুলো ছিল, ওগুলো আগে আমরা পড়ছি। এগুলো একটু কম্পারেটিভলি ছোট রিভার। সাঙ্গুর সোর্স হচ্ছে কি আরাকান হিলস, এন্ট্রি হচ্ছে কি তোমার থানচি অফ বান্দরবান ডিস্ট্রিক্ট, এক্সিট বে অফ বেঙ্গল, লেন্থ 294 কিলোমিটার। এগুলো পজ করে দেখে নাও। তারপর রিভার ফেনী। ফেনী হচ্ছে গিয়ে তোমার অবস্থিত, ওই যে ফেনীর নাম দেখে আমরা বুঝতে পারতেছি ফেনীতেই অবস্থিত, এন্ট্রিও ফেনীতেই। এক্সিট হচ্ছে গিয়ে নর্থ অফ সন্দ্বীপ, সোর্স হচ্ছে গিয়ে হিলি রিজিয়ন অফ ত্রিপুরায়। ছোট ছোট যে রিভারগুলা সাঙ্গু, ফেনী, তারপর নাফ, মাতামুহুরী, এগুলার সোর্সগুলো ইম্পর্টেন্ট আর লেন্থ এটা একটু দেখে নিও। নাফ, এগুলো এমসিকিউতে দেয়। নাফ রিভার সিচুয়েটেড ইন দ্য বর্ডার এরিয়া অফ বিডি অ্যান্ড মায়ানমার। ইস এস্টুয়ারি, মানে মোহনা অনেক ওয়াইড, মানে হচ্ছে কি মোহনাটা অনেক চওড়া। নাফ হচ্ছে কি তোমার বাংলাদেশ আর মায়ানমারের বর্ডারের মধ্যে অবস্থিত। মোহনা চওড়া অনেক। নাফের মাঝখান থেকে বাংলাদেশের বর্ডার আর মায়ানমারের বর্ডার নাফ নদীর মাঝখান থেকেই ভাগ হয়েছে। লেন্থ হচ্ছে গিয়ে 56 কিলোমিটার। তারপর মাতামুহুরীর সোর্স হচ্ছে গিয়ে মাইবার হিলস অফ লামা, লেন্থ 120 কিলোমিটার। এক্সিট হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন সাইড অফ দ্য ডিস্ট্রিক্ট অফ চকরিয়ার ওয়েস্টার্ন সাইড থেকে এক্সিট করছে। আমাদের কন্টেন্টসের মধ্যে রিভার্সের ইনফরমেশন শেষ। এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে মানুষের বাসস্থান আর নদীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, আর হচ্ছে গিয়ে পানি সংকট। দ্য রেসিপ্রোকাল রিলেশন বিটুইন রিভার অ্যান্ড ডুয়েলিং। মানুষের বাসস্থান আর নদীর মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে। যেখানে নদী, সেখানেই মানুষের বসবাস তৈরি হয়। নদীর পাশেই সিভিলাইজেশন, সভ্যতা তৈরি হয়। এই কারণগুলা কি কি? কারণ হচ্ছে কি তোমার নদীর যে পানি ইউজ করে মানুষ বিভিন্ন তাদের ডেইলি বিভিন্ন বেসিক নিডস ওই পানির মাধ্যমে তারা ফুলফিল করে। এখান থেকে আমাদের মূলত কোয়েশ্চেন কি আসবে? এখান থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে কি তোমার কম্প্যারিজন দিবে দুইটার মধ্যে। যেমন তোমার একটা রিভার মার্ক করে দিবে এ, আরেকটা তোমার
ফরেস্ট, একটা বনভূমি মার্ক করে দিবে, ধরো রাঙামাটির মার্ক করে দিবে বি। এখন বলবে যে এ আর বি এর মধ্যে কোন জায়গায় পপুলেশন ডেন্সিটি বেশি, কোন জায়গায় মানুষের বসবাস বেশি। এখন তুমি এখানে লজিক লাগাবা যে এই তোমার ফরেস্টে তো মানুষের বসবাস অবশ্যই কম হবে, ওটা ফরেস্ট। আর বি হচ্ছে ফরেস্ট, আর এ হচ্ছে গিয়ে তোমার রিভার, রিভারের পাশে পাশে তো অবশ্যই তোমার মানুষের বসবাস বেশি হবে। এখন কোন শহর কোন কোন জায়গায় অবস্থিত? ঢাকা হচ্ছে কি বুড়িগঙ্গার তীরে অবস্থিত, চট্টগ্রাম কর্ণফুলীর তীরে, নারায়ণগঞ্জ শীতলক্ষার তীরে, সিলেট সুরমার তীরে, আর কুমিল্লা হচ্ছে কি গোমতীর তীরে। এখানে দুইটা প্রজেক্টের সম্পর্কে বলা আছে, এই দুইটা প্রজেক্ট আমরা একটু দেখে নিই। এই গাঙ্গেস কপোতাক্ষ প্রজেক্ট, আরেকটা হচ্ছে গিয়ে কাপ্তাইতে একটা ড্যাম। কাপ্তাইতে যে আমরা ড্যাম দেখলাম জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলীর উপরে, এই দুইটা প্রজেক্টের একবার আমরা রিডিং করে নিই। ওয়াটার ক্রাইসিস বা পানি সংকট। ওয়াটার ক্রাইসিস বা পানি সংকটের আমরা তিনটা জিনিস পড়বো: রিজনস অফ ওয়াটার ক্রাইসিস, ইম্প্যাক্টস অফ ওয়াটার ক্রাইসিস, এন্ড সলিউশনস ফর ওয়াটার ক্রাইসিস। ওয়াটার ক্রাইসিসের রিজন গুলা কি কি? মূলত মেইন রিজন যেটা হয় হচ্ছে গিয়ে নদীগুলা মরে যায়। এখন নদীগুলা মারা কেন যায়, ডেড রিভার্স কেন হয়? কারণ হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশের যে নদীর পানিগুলা সেগুলা আপস্ট্রিম থেকে আসে, ইন্ডিয়ার যে হিলি ট্র্যাক্স গুলো আছে ওগুলা থেকে আসে। এখন হিলি যে ট্র্যাক্স গুলা, হিলের মধ্যে তোমার অনেক সিল্ট থাকে, সিল্ট বা পলি, বিভিন্ন মাটির কণা বলতে পারো পলিকে। এখন এই সিল্ট গুলা যখন রিভার থেকে ফ্লো হয় তখন কি হয়, এই যে স্যান্ড সিল্ট বা পলি এগুলো হচ্ছে কি তোমার যে রিভার বেড মাটির তলদেশে, রিভারের তলদেশে তোমার এগুলো ডিপোজিটেড হয়, জমা হয়। তখন কি হয়, রিভারের তলদেশ আস্তে আস্তে উঁচা হইতে থাকে আর রিভারের ফ্লোটা নষ্ট হয়। এই কারণে তোমার রিভার গুলা মরতে থাকে, এইটাই হচ্ছে কি মূল রিজন। আর ইম্প্যাক্টস, এখানে ইম্প্যাক্টস গুলো কি কি হয়, এই এই রিভার মরার কারণে অবশ্যই আমাদের বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট হয় মানুষের। যে ফিশারি, পিসকেস কালচার, পিসকেস কালচার মানে কি? পিসকেস কালচার মানে হচ্ছে কি মৎস্য সভ্যতা, মৎস্য যে সংস্কৃতি বাংলাদেশে, ওটাকে বলা হয় পিসকেস কালচার। পিসকেস কালচারই লিখবো আমরা, ফিশারির থেকে এটা শুনতে বেটার লাগে। ইম্প্যাক্টস, ইম্প্যাক্টস এর মধ্যে যেটা বলতেছিলাম, রিভার রুট, তোমার মানুষের ট্রেড কমার্স কমিউনিকেশন, রিভার রুট যে নদীপথ ওইটা তোমার হ্যাম্পার্ড হয়। তারপর মানুষের যে লাইভলিহুড, মানুষ যে পানির থেকে এই নদীর থেকে, নদীর পাশে যে সভ্যতা গড়ে ওঠে, ওরা যে পানিটা ইউজ করে ইরিগেশনের জন্য সবকিছুর জন্য, ওইটা অনেকভাবে হ্যাম্পার্ড হয়। আর রিজনস এর মধ্যে আরেকটা রিজনস আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার ওই ব্রিজ, আননেসেসারি যে ব্রিজ, তারপর ড্যাম যেগুলো আননেসেসারি ইউজ করা হয়, ওগুলাতে কি হয়, রিভারের ফ্লোটা নষ্ট হয়। তারপর সলিউশনস কি কি হইতে পারে এখানে? রিভার ওয়াটার ক্রাইসিসে রিভার বাঁচাইতে হবে আমাদেরকে। সলিউশনস কি কি? সলিউশনস হচ্ছে কি আমাদের রিভারকে এক্সকাভেশনস করতে হবে, নদী খনন যেটাকে বলা হয়। ওই যে সিল্ট গুলা, যে পলিগুলা মাটির নিচে জমা হয় যে রিভারের তলদেশে, ওগুলাকে তোমার খনন করে উঠানো লাগবে, এক্সকাভেট বা ড্রেজিং বলা হয় ইংলিশে। ওইটাকে উঠাইতে হবে। ওইটা এখন আমরা কেমনে উঠাই, সেটা হচ্ছে কি এক্সকাভেশন রেগুলারলি আমাদেরকে করতে হবে। এই এক্সকাভেশন করার মাধ্যমে ওই রিভারটাকে আমার ফ্লোটা ক্লিয়ার রাখতে হবে, সিল্ট গুলোকে উঠিয়ে নিতে হবে। বাট ফ্রিকুয়েন্ট, যদি বেশি ফ্রিকুয়েন্ট এক্সকাভেশন করা হয় তাহলে তোমার নদীর মধ্যে যে ইকোসিস্টেম, তারপরে তোমার অ্যানিমালস আছে, ওদের হ্যাম্পার হবে। তারপর নদীগুলার মধ্যে তোমার আননেসেসারি ব্যারেজ, ব্রিজ, কালভার্টস বা সাঁকো এগুলো বিল্ড করা যাবে না। দ্য রুল অফ ওয়াটারওয়ে ইন কমিউনিকেশন, হাইড্রোইলেকট্রিসিটি অ্যান্ড ট্রেড। নদীপথের গুরুত্ব বাংলাদেশের কমিউনিকেশন সিস্টেমে, জলবিদ্যুতে এবং ব্যবসা বাণিজ্যে। কমিউনিকেশনে কি গুরুত্ব? রিভার রুট ইউজ করে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা করে, কমিউনিকেট করে এক শহরের থেকে আরেক শহরে, যেমন খুলনা বরিশাল, ঢাকা, ঢাকা থেকে বরিশাল, এর মাধ্যমে আমরা কমিউনিকেশন সিস্টেম বানাইতে পারি। এখন বাংলাদেশের নদীপথ টোটাল কতটুকু? 9,833, এর মধ্যে 3,865 কিলোমিটারই বিজি থাকে। এটা এমসিকিউতে দিতে পারেন। হাইড্রো ইলেকট্রিসিটি বা জলবিদ্যুৎ। Definition of hydroelectricity আমরা পড়বো: electricity that is generated by using either the current of river water or waterfall with the help of a turbine is called hydroelectricity। 1 মার্কের কোশ্চেনে দেয় অনেক। হাইড্রোইলেকট্রিসিটি মূলত কি? কোনো ওয়াটারের, হোক রিভারের ওয়াটার বা ওয়াটারফল, কোনো ওয়াটারের ফ্লো ইউজ করে যে একটা পাখাকে ঘুরানো হয়, ওই পাখা ঘুরানোর মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়, ওইটাকে হাইড্রোইলেকট্রিসিটি বলা হয়। ফার্স্ট হাইড্রোইলেকট্রিসিটি ইউজ শুরু হয়েছিল বাংলাদেশে পাকিস্তান পিরিয়ডে। ফার্স্ট ড্যামটাই ছিল হচ্ছে যে কাপ্তাই ড্যামটা কর্ণফুলীতে। আর হাইড্রো ইলেকট্রিসিটি ভেরি লো কস্টে প্রডিউস করা পসিবল, কারণ এইটার জন্য তো আমার অয়েল গ্যাস কোল লাগে না, এটার ফুয়েলই হচ্ছে গিয়ে তোমার ওয়াটারের ফ্লো। ওয়াইজ বিল্ডিং, 1 million square kilometers of dam, 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 1 million square kilometers of dam,
মোর অ্যান্ড মোর ড্যাম ইজ নট পসিবল। আমরা ইচ্ছা মতন কেন ড্যাম বানাইতে পারি না? কারণ হচ্ছে কি, ড্যাম বানানোর জন্য আমাদের একটা কনভিনিয়েন্ট পজিশন লাগে। দুইটা পাহাড়ের মাঝখানে একটা নদী যদি বয়ে যায়, তখন ওই পাহাড়ের মাঝখান থেকে আমরা ড্যাম বানাইতে পারি। বাংলাদেশে এরকমের কনভিনিয়েন্ট পজিশন খুবই কম আছে, এই কারণে আমরা ইচ্ছা মতন ড্যাম বানাইতে পারবো না। আর বিসাইডস দ্যাট, ড্যামস ক্যান কিল রিভার্স। নদীর যে ফ্লোটা আছে ওটাকে নষ্ট করতে পারে ড্যামস। ট্রেড অ্যান্ড কমার্স। Total of 75% of commercial goods are transported through inland waterway in বাংলাদেশ। আর বাংলাদেশের টোটাল 75% কমার্শিয়াল গুডস এই ওয়াটারওয়ের মাধ্যমে গিয়ে করা হয়। আর ড্রাই সিজনে এই ওয়াটারওয়েটা অনেক ডিফিকাল্টি ফেস করে, কারণ বিভিন্ন নদী এখন আস্তে আস্তে মরে যাইতেছে, আর ড্রাই সিজন অনেক শুকিয়ে যায়, যেই কারণে তোমার বড় বড় যে জাহাজগুলো আছে ওটা যাতায়াত করতে পারে না ওরা। বাংলাদেশ ক্যান অ্যাচিভ ইকোনমিক্যাল সলভেন্সি by using our waterways and water resources. এখন আমরা পড়ব ন্যাচারাল রিসোর্সেস এর সম্পর্কে। The natural resources of Bangladesh and several countries of South Asia. সাউথ এশিয়ার বাকি কান্ট্রিগুলোর সাথে বাংলাদেশের ন্যাচারাল রিসোর্সেস গুলো প্রায় সিমিলার টাইপ অফ। সাউথ এশিয়ার বাকি কান্ট্রিগুলো বলতে বোঝানো হইতেছে তোমার মায়ানমার, তারপরে ইন্ডিয়া, তারপরে নেপাল, এগুলোই মেন। ভুটানও ইনক্লুড করা যায় এখানে। There are 5 types of natural resources in the South Asian region. এগুলো কি কি? এগ্রিকালচারাল রিসোর্সেস বা কৃষি সম্পদ, ফরেস্ট বন বা বনজ সম্পদ, ফিশারিজ বা মৎস্য সম্পদ, মিনারেল রিসোর্সেস বা খনিজ সম্পদ, আর হচ্ছে সোলার এনার্জি বা সৌরশক্তি। এগ্রিকালচারাল রিসোর্সেস গুলো কি কি? প্যাডি, পটেটো, হুইট, পেপার, মেজ, মাস্টার্ড, কটন, টি। টি গুলা কোন জায়গায় পাওয়া যায়? টি পাওয়া যায় মোস্টলি দুইটা রিজিয়নে বেশি, সেটা হচ্ছে কি ইস্টার্ন জোন অফ ইন্ডিয়া, আর হচ্ছে কি হিলি এরিয়া অফ নর্থ ইস্ট জোন অফ বাংলাদেশ। তারপর হচ্ছে কি মৎস্য সম্পদ, ফিশারিজ। বাংলাদেশ একটা মাছ প্রধান দেশ। বাংলাদেশের কোনায় কোনায় তোমার নদী, নালা, তারপরে খাল, বিল, হাওর ছড়ায় ছিটে আছে, এই কারণে বাংলাদেশের তো অবশ্যই ফিশারিজ বেশি থাকবে। প্লাস আমাদের যে আদার কান্ট্রিজ গুলো আছে সাউথ এশিয়ার, ওদেরও ফিশারিজ বেশি, কারণ ওরা বেশিরভাগ মায়ানমার হচ্ছে কি মায়ানমারের ফিশারিজ আছে, কারণ ওরা বে অফ বেঙ্গলের তীরে অবস্থিত, ইন্ডিয়া বে অফ বেঙ্গলের তীরে অবস্থিত। বাট বাংলাদেশের মৎস্য সম্পদটা অন্য সব দেশের থেকে সব থেকে বেশি আগে। অ্যান্ড বে অফ বেঙ্গল ইজ এ বিগ সোর্স অফ ফিশ। তারপর হচ্ছে মিনারেল রিসোর্সেস বা খনিজ সম্পদ। খনিজ সম্পদ কি কি হইতে পারে? গ্যাস, কোল, অয়েল, লাইমস্টোন, তারপরে তোমার সিলভার, গোল্ড, এগুলা ইনক্লুড করা যায়। ন্যাচারাল গ্যাস হ্যাজ বিন ফাউন্ড এট দ্য বটম অফ দ্য সিজ। তারপরে তোমার ইন্ডিয়াতে অনেক মাইন আছে, গোল্ড মাইন্স আছে, তারপরে মায়ানমারেও অনেক ডিফারেন্ট লাইমস্টোন মাইন্স আছে, বাংলাদেশেও ন্যাচারাল গ্যাস পাওয়া যায়। কিন্তু নেপালে একটু কম আছে, নেপাল একটু পিছিয়ে আছে এই দিক থেকে, খনিজ সম্পদের দিক থেকে। তারপর আসে ফরেস্ট বন রিসোর্সেস বা বনজ সম্পদ। The climate of Bangladesh is different from other than the সাউথ এশিয়ান কান্ট্রি। সাউথ এশিয়ান কান্ট্রিজ থেকে বাংলাদেশের ক্লাইমেট একটু ডিফারেন্ট, বাট এই হট অ্যান্ড ময়েস্ট জোনগুলাতে, বাংলাদেশের যে হট অ্যান্ড ময়েস্ট জোন আছে, তারপর সাউথ এশিয়ার যেগুলো জোন আছে, এগুলাতে তোমার অনেক ঘন জঙ্গল গড়ে ওঠে, কারণ হচ্ছে কি হ্যাভি রেইনফল হয় এইদিকে। মিডল ইস্টে যেমন তোমার জঙ্গল একটু কম হয়, কারণ ওদের রেইনফল একদমই কম, বছরে 1-2 বার হয়, কিন্তু এদিকে অনেক হ্যাভি রেইনফল হওয়ার কারণে ইন্ডিয়ার কেরালাম, তারপরে বাংলাদেশের তোমার বিভিন্ন হিল ট্র্যাক্স গুলোতে অনেক হেভি রেইনফল হওয়ার কারণে আমাদের বন জঙ্গল বেশি গড়ে ওঠে। বন জঙ্গলগুলোর মধ্যে মোস্ট প্রমিনেন্ট এরিয়াস গুলোর মধ্যে বলা যায় ট্র্যাক্টস অফ চিটাগং, তারপর ইস্টার্ন জোন অফ ইন্ডিয়া অ্যান্ড নর্দার্ন জোন অফ মায়ানমার। তারপর আসলে হচ্ছে গিয়ে সোলার এনার্জি। সোলার এনার্জি থেকে আমরা একটা কোয়েশ্চেনই পড়বো, এই কোয়েশ্চেনটাই দিবে 95% অফ দ্য টাইম। যদি বি নাম্বারে দেয় কিংবা তোমার শর্ট কোয়েশ্চেন্সে দেয়, এই সোলার এনার্জি থেকে এই কোয়েশ্চেনই দিবে। সোলার এনার্জি না, শুধু এই চ্যাপ্টারের থেকে এই কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য। Why the South Asian countries get more sunlight or plenty of sunlight or solar energy than other countries? এটার কারণটা কি কি? কারণ সাউথ এশিয়া হচ্ছে গিয়ে তোমার সিচুয়েটেড ওভার দ্য ইকুয়েটর, ইকুয়েটোরিয়াল রিজিয়ন বা ট্রপিক্যাল একটা রিজিয়নের উপরে সাউথ এশিয়ান কান্ট্রিগুলা সিচুয়েটেড। এই কারণে সান কি করে সারা বছর জুড়ে পারপেন্ডিকুলারলি সানলাইট ইমিট করে সাউথ এশিয়ান কান্ট্রিজের ল্যান্ডগুলোর উপরে। দ্যাট ইজ ওয়াই উই গেট প্লেন্টি অফ
সানলাইট ফর বিং সিচুয়েটেড ইন দ্য ইকুয়েটোরিয়াল অর ট্রপিক্যাল জোন। এটা লিখলেই হয়ে যাবে শুধু। দেন হচ্ছে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বা পানি সম্পদ ব্যবস্থাপনা। এখান থেকে আমরা 8টা পয়েন্টস, এই 8টা পয়েন্টস আমরা মুখস্থ করবো। তোমরা চাইলে ডিসক্রিপ করতে পারো, এগুলোকে ডিসক্রাইব করতে পারো, বাট এটা জাস্ট পয়েন্টগুলো লিখে দিলেই হবে। দ্য ক্লাসিফিকেশন অফ ফরেস্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের বনভূমির প্রকারভেদ, এটা ইম্পর্টেন্ট। একটা কান্ট্রির 20-25% ফরেস্ট এরিয়া থাকা দরকার, বাংলাদেশের মাত্র 17% আছে। ফরেস্ট রিসোর্সেস গুলোর মধ্যে আমরা পাই হচ্ছে কি টিম্বার, হানি, বিওয়াক্স। তারপর ফরেস্ট এরিয়া, বনভূমি, বাংলাদেশের বনভূমিটা 4 ভাগে ভাগ করা যায় এরিয়া অনুযায়ী। সেটা হচ্ছে গিয়ে দ্য ফরেস্ট এরিয়া অফ চট্টগ্রাম, দ্য ফরেস্ট এরিয়া অফ সিলেট, দ্য ফরেস্ট এরিয়া অফ ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, দ্য ফরেস্ট এরিয়া অফ সুন্দরবনস। আর গাছের, ফরেস্টের যে গাছগুলা, অ্যাজ পার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রিজ, ফরেস্ট 3 প্রকারের। একটা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট, অ্যান্ড দ্য ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, আর একটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে দ্য ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট এরিয়া। এটা ডেফিনেশনটা কি? দ্য হিলি রিজিয়নস অফ দ্য ইস্টার্ন সাইড অফ বাংলাদেশ ইজ নোন অ্যাজ ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট এরিয়া। পূর্ব দিকের যে রিজিয়নগুলো আছে সেগুলোকে ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট এরিয়া বলা হয়। যেমন আমরা দেখতে পাই এই যে ইস্টার্ন সাইডগুলোতে, পূর্ব দিকের এই সিলেট ডিভিশনের, তারপর চট্টগ্রাম ডিভিশনের, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, এই ইস্ট সাইডের যে যতগুলো ফরেস্ট এরিয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত যতগুলো ফরেস্ট এরিয়া আছে, এই ফরেস্ট সবগুলোর নাম হচ্ছে কি ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট এরিয়া। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমরা নামের মাধ্যমে ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারি। কারণ হচ্ছে কি এভারগ্রিন বলা হয়েছে কারণ এটার লিভস গুলা সবসময়, এই এখানে যে ট্রিজ গুলো আছে, এই ট্রিজের লিভস গুলা একসাথে কখনো ঝরে পড়ে না, একবারে ঝরে পড়ে, একসাথে এক সিজনে সবসময় ঝরে পড়ে না। এখানে তোমার হট অ্যান্ড ময়েস্ট এরিয়ার মধ্যে ক্রিপিং প্ল্যান্টস, শার্পস অ্যান্ড হার্বস গ্রো করে। জোনগুলো তো আমরা দেখলামই, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন আর সিলেট ইস্ট সাইডের যে জোনগুলা, সেগুলোর সবগুলোর নাম হচ্ছে কি তোমার ট্রপিক্যাল এভারগ্রিন। টোটাল এরিয়া হচ্ছে কি 14,000 কিলোমিটার স্কোয়ার। এই এভারগ্রিন ফরেস্ট এরিয়ার মধ্যে কি কি ট্রিজ পাওয়া যায়? চাপালিশ, ময়না, টেলসুর, মেহগনি, জারল, সেগুন, গর্জান। আমি সুন্দর মতন অর্ডারে দিয়ে দিছি, এই অর্ডারে মুখস্থ করতে ইজি বেশি হবে। ব্যাম্বুস এন্ড কেনস, এই ব্যাম্বুস এন্ড কেনস হচ্ছে গিয়ে তোমার হিলি রিজনস অফ সিলেটে পাওয়া যায়, আর রাবার পাওয়া যায় হচ্ছে গিয়ে চিটাগাং আর সিলেটে। ট্রিজ গুলা কিন্তু মনে রাখতে হবে, আমাদের মুখস্থ করে রাখতে হবে, ট্রিজ গুলো আমাদের লেখা লাগবে। এটা আমাদের সিকিউতে দিবে, সিতে কিংবা ডিতে, এটা অনেক ইম্পর্টেন্ট। চাপালিশ, ময়না, টেলসুর, মেহগনি, জারুল, সেগুন, গর্জান। তারপর সেকেন্ড টাইপ হচ্ছে গিয়ে দ্য ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট এরিয়া বা শাল ফরেস্ট। এইটার জোনগুলো কি কি? ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, রংপুর। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, দিনাজপুর, রংপুর। ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? লিভস অফ দিস ট্রিজ ফল ওয়ান্স আ ইয়ার, বছরে একবার একসাথে সব লিভস গুলো পড়ে যায়। এইখানে ট্রিজ গুলা কি কি? শাল অর গজারি, দা করই, বহেরা, হেজল, শিরি, সর্তকি, জ্যাকফ্রুট, নিম। আমরা এটা মুখস্থ করতে হবে, এই ট্রিজ গুলা যতগুলো আছে আমাদের ফরেস্ট টাইপ, ওখানে ট্রিজ গুলার নাম মুখস্থ রাখতে হবে আমাদেরকে। শাল, গজারি, করই, বহেরা, হেজল, শিরি, সর্তকি, জ্যাকফ্রুট আর নিম। এখানে তোমার এই ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট এরিয়ার আরো কিছু নাম আছে, যেমন তোমার ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, এই এরিয়ার যে জোনটা আছে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট এরিয়া, সেটাকে বলা হয় হচ্ছে কি মধুপুর বাওয়াল। আর দিনাজপুরের জোনটাকে বলা হয় বরেন্দ্র। তারপর হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ অর গোরান ফরেস্ট এরিয়া। ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া ডেফিনেশনটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ডেফিনেশনটা লিখলে আমাদের সিকিউ ফুল ভরে যাবে, আর ডেফিনেশনটা লিখলে আর কিছু লিখতে হবে না আমাদেরকে। ডেফিনেশনটা কি? দ্য ট্রিজ দ্যাট গ্রো at the salty and wet soil washed by the even flow of the sea near the seashore of Khulna, Noakhali, Chattogram to the southeast zone of Bangladesh are called mangrove or Goran forest area. এইখানে তোমার মূলত বিষয়টা হচ্ছে গিয়ে
যে সল্ট এন্ড ওয়েট, ভিজার লবণাক্ত যে সয়েলটা আছে, ওয়াশড বাই ইভেন ফ্লো, জোয়ার ভাটার মাধ্যমে যে ওয়াশড হয়ে যে সল্টি অ্যান্ড ওয়েট সয়েলটা থাকে, ওইটার উপর যে ট্রিজ গুলা গ্রো করে, ওইগুলা কি হচ্ছে কি তোমার ম্যানগ্রোভ ফরেস্ট এরিয়া বলা হয়। এই ডেফিনেশনটা মুখস্থ করতে হবে আমাদের। তারপর এখানে ট্রিজ কি কি পাওয়া যায়? সুন্দরী, গোলপাতা, কেওড়া, গাওয়া, গোরান। সুন্দরী, গোলপাতা, কেওড়া, গাওয়া, গোরান, ধুন্দুল আর বাইন। আমরা পাঁচটা মুখস্থ রাখতে হবে, এই দুইটা মুখস্থ রাখার দরকার নেই। তারপর হচ্ছে গিয়ে তোমার জোন, এখানে জোন গুলা তিনটা জোন আমরা এখানে পড়ছি। খুলনা, খুলনার শুধু দক্ষিণ পশ্চিম অঞ্চল, সাউথ ইস্ট জোন। তারপর হচ্ছে গিয়ে নোয়াখালী আর চট্টগ্রাম, খুলনাতেই মেইনলি পাওয়া যায়, কারণ সুন্দরবন খুলনাতেই অবস্থিত, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। টোটাল এরিয়া হচ্ছে গিয়ে 4192 কিলোমিটার স্কোয়ার। তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ ন্যাচারাল রিসোর্সেস ইন দ্য ইকোনমি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইকোনমিতে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের গুরুত্বগুলো কি কি, এটা আমরা 8টা পয়েন্টে মনে রাখবো। ইনক্রিজেস ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম বাড়ায়, বুস্টস এক্সপোর্ট আর্নিংস, রিডিউসেস ইম্পোর্ট ডিপেন্ডেন্স, promotes industrialization, provides energy for economic growth, accelerates agricultural development, ensures food security, provides raw materials. লাস্ট 40 বছরে আমাদের স্বাধীনতার পরে ক্রপ প্রোডাকশন 3 টাইমস ইনক্রিজ হয়েছে। আর বইয়ে এটা এই লাইনটা দেওয়া আছে, ল্যান্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স। সবচেয়ে ইম্পর্টেন্ট ন্যাচারাল রিসোর্স কি? তাহলে ল্যান্ড। তাহলে আমাদের এর মাধ্যমে এই চ্যাপ্টারের সব টপিকগুলো শেষ হয়েছে। এখন আমরা ম্যাপ ভিজুয়ালাইজ করবো, ম্যাপ ভিজুয়ালাইজ করে কোন জায়গায় কি আছে এন্ড সিকিউ প্রিপারেশন নিব, এক্সাম প্রিপারেশন নিব। অলরাইট গাইস, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে বাংলাদেশের বনভূমি বা ফরেস্ট এরিয়া। ফরেস্ট এরিয়ার ম্যাপটা আমরা এখন ভিজুয়ালাইজ করবো, কারণ এই ম্যাপটা আমাদের লাগবে। এখানে মার্ক করে দিবে এ বি, বলবে যে এই ফরেস্ট এরিয়াটা কোনটা, এটা ডিসক্রাইব করো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে গিয়ে ট্রপিক্যাল ডেসিডুয়াস অ্যান্ড এভারগ্রিন ফরেস্ট এরিয়া, যেটার গাছের পাতা বছরে কখনই পড়ে না। কোন জায়গার গাছের পাতা পড়ে না সেটা হচ্ছে তোমার এই যে সিলেট আর চট্টগ্রাম ডিভিশনের ফরেস্ট এরিয়া গুলা, এটা হচ্ছে এভারগ্রিন ফরেস্ট এরিয়া। সিলেটের এখানে ফরেস্ট এরিয়া গুলো দেখতে পাবে, আর চট্টগ্রামে হচ্ছে তোমার রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই এরিয়ার মধ্যে যে ফরেস্ট এরিয়া গুলো আছে সেগুলো হচ্ছে এভারগ্রিন ফরেস্ট এরিয়া। তারপরে হচ্ছে ট্রপিক্যাল ডেসিডাস ফরেস্ট এরিয়া বা শালবন, যেগুলা শালবনে হচ্ছে তোমার গাছের পাতা বছরে একবার পড়ে। সেটা কোনটা? সেটা হচ্ছে যে গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল এই এরিয়াটা। তারপর হচ্ছে তোমার দিনাজপুর, এই এরিয়াটা হচ্ছে গিয়ে তোমার শাল ফরেস্ট। তারপরে হচ্ছে তোমার ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে গিয়ে তোমার খুলনার সাউথ ওয়েস্টার্ন সাইডে, খুলনার এই যেখানে সুন্দরবন, আর হচ্ছে গিয়ে তোমার নোয়াখালীর কোস্ট লাইনে কিছুটা আছে, চট্টগ্রামের কোস্ট লাইনে কিছুটা আছে, বাট মেইনলি হচ্ছে তোমার খুলনাতেই। ওকে, দেন আমাদের বনভূমি বা ফরেস্ট এরিয়ার ম্যাপটা ক্লিয়ার কাট হয়ে গেছে আমাদের ভিজুয়ালাইজ করা। এখন আমরা ভিজুয়ালাইজ করবো আমাদের রিভারের ম্যাপটাও দরকার। দেখো এখানে তোমার ব্রহ্মপুত্র কোথা থেকে শুরু হয়েছে, আমরা ফার্স্টে ব্রহ্মপুত্রটা দেখি। ব্রহ্মপুত্র রাজশাহী ডিভিশন থেকে ঢুকছে, এখান থেকে ব্রহ্মপুত্রটা শুরু হয়েছে। ব্রহ্মপুত্রটা শুরু হয়ে ব্রহ্মপুত্রের মেইন স্ট্রিমটা হচ্ছে কি তোমার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত, এখান থেকে এখানে আসে ভৈরব বাজারে। এইটা হচ্ছে কি আমাদের ওল্ড ব্রহ্মপুত্র। আর এতটুকু এখন আপাতত ব্রহ্মপুত্র বলা হয়, ওল্ড ব্রহ্মপুত্র এখন আমাদের সিগনিফিকেন্ট না। ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্রের এই জায়গায় রিভার বেডটা রোজ হয়েছিল 1787-এ। রিভার বেডটা রোজ হয়ে ব্রহ্মপুত্র থেকে এটা যমুনা নাম গ্রহণ করছে। যমুনাটা তাহলে কোন পর্যন্ত? এখান থেকে এই গোয়ালান্দা পর্যন্ত আমাদের যমুনা আসবে। এই যমুনার মেইন স্ট্রিমটা এই পুরা হচ্ছে গিয়ে এই ব্রহ্মপুত্রের সাথে যমুনাটার মেইন স্ট্রিম শেষ হয় হচ্ছে গিয়ে তোমার গোয়ালান্দাতে। এই গোয়ালান্দাতে আবার পদ্মা ক্রিয়েট হয়। আমরা এটা শেষ করে নিই। তাইলে আমাদের ব্রহ্মপুত্রা এই পর্যন্ত, ব্রহ্মপুত্রের ওল্ড স্ট্রিম এখান থেকে চলে গেছে ভৈরব বাজারে। তারপর ব্রহ্মপুত্রের নামটা হয়ে গেছে যমুনা, যমুনা শেষ হয়েছে আমাদের গোয়ালান্দাতে। আর এর উপরে হচ্ছে গিয়ে তোমার তিস্তা আছে, তিস্তা শেষ হয়েছে তোমার, তিস্তা এখান থেকে শুরু হয়ে ব্রহ্মপুত্রের সাথে এই পর্যন্ত শেষ হয়ে গেছে, এটা তিস্তা। এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে গিয়ে তোমার তিস্তা। তাইলে আমাদের যমুনা কতটুকু আসলো? এইটা যমুনা, এটা ব্রহ্মপুত্র, দুইটার মূলত একই একটা রিভার, একই ফ্লো, বড় রিভারটা। তারপরে হচ্ছে গিয়ে পদ্মা। পদ্মা হচ্ছে কি এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে এই পর্যন্ত। এখানে তোমার যমুনা শেষ হয়েছে, পদ্মার সাথে মিলন হয়েছে গোয়ালান্দাতে, এই প্লেসটা হচ্ছে কি গোয়ালান্দা। পদ্মা এই পুরা স্ট্রিমটা হচ্ছে কি পদ্মা। এখানে দেখো লিখা আছে গাঙ্গেসের পদ্মা। পদ্মাটা শেষ হয়েছে তোমার চাঁদপুরে মেঘনার সাথে মিলনে। মেঘনাটা শুরু কোথায় হয়েছে? এই যে দেখো ভৈরব বাজার, এখানে
ভৈরব বাজারে সুরমা আর কুশিয়ারার কনফ্লুয়েন্সে মেঘনা শুরু হয়েছে, কিন্তু আমাদের বইতে দেওয়া আছে হচ্ছে কি তোমার ভৈরব বাজারটাকে লোকেশন দেওয়া আছে হচ্ছে কি তোমার ইয়েতে, সিলেটে, কিন্তু এটা আসলে হচ্ছে কি কিশোরগঞ্জে। এখান থেকে যে এখান থেকে এই পর্যন্ত যে শেষ হয়েছে মেঘনা, এই পুরা রিভারটা হচ্ছে কি মেঘনা। পদ্মা শেষ হয়ে গেছে এখানে চাঁদপুরে, চাঁদপুরের পরে মেঘনা নামে এটা গ্রহণ হয়েছে। এখান থেকে এই ফুল স্ট্রিমটা হচ্ছে কি আমাদের মেঘনা। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে কর্ণফুলী। কর্ণফুলী তাহলে কোনটা? কর্ণফুলী হচ্ছে গিয়ে যে কাপ্তাই লেক, কাপ্তাই লেক থেকে এই পর্যন্ত চট্টগ্রাম পোর্টে, এইটা হচ্ছে গিয়ে আমাদের কর্ণফুলী। তারপরে হচ্ছে গিয়ে তোমার সাঙ্গু। সাঙ্গু হচ্ছে কি এই রিভারটাই বান্দরবনে, এখানে বান্দরবনের থানচি ডিস্ট্রিক্টে, এইটা হচ্ছে কি তোমার সাঙ্গু। আর তিস্তা তোমরা দেখলামই উপরে, এটা ওই জায়গায় তিস্তা বেড়ে যাচ্ছে নীলফামারীতে। তারপর হচ্ছে কি আমাদের পশুর, পশুর হচ্ছে কি যে দেখো মংলা পোর্ট, এখানে মংলা পোর্ট দেওয়া আছে, মংলা পোর্টের এখান থেকে এইদিকে এটা হচ্ছে কি আমাদের পশুর, খুলনা ডিভিশনে। আমরা এটা এখন আবার খাতায় দেখবো, তাহলে আমাদের আরো সহজ হবে এটা বুঝতে, একদম মাথায় ঢুকে যাবে। ওকে, এখন ঠিক মতো আগে ম্যাপটা আরেকবার দেখে মাথায় ঢুকে আনো ঠিক মতো। ব্রহ্মপুত্রা কোনটা? ব্রহ্মপুত্রা এখান থেকে এই পর্যন্ত, ব্রহ্মপুত্রার নাম এখান থেকে যমুনা হয়ে যায়। যমুনা কখন হয়? ওল্ড ব্রহ্মপুত্রার সাথে যখন আমাদের স্ট্রিম চেঞ্জ হয়ে গেছিল 1787-এ, ওইটা তখন যমুনা নাম হয়ে গেছে। ব্রহ্মপুত্রা এইখান থেকে এই পর্যন্ত, এখানে হচ্ছে গিয়ে যমুনা, এটা একটা স্ট্রিম। আর ওল্ড ব্রহ্মপুত্রা এখানে ভৈরবে এসে শেষ হয়েছে। তিস্তা কোনটা? তিস্তা হচ্ছে গিয়ে উপরের এটা, তিস্তা ব্রহ্মপুত্রের সাথে এখানে শেষ হয়ে গেছে, তিস্তা হচ্ছে গিয়ে এতটুকু। যমুনা শেষ হয়েছে গোয়ালন্দাতে, যমুনা শেষ হয়েছে গোয়ালন্দাতে, এটা মনে রেখো। যমুনা গোয়ালন্দাতে শেষ হয়েছে পদ্মার সাথে মিলনে, তারপরে এইটুকু আবার পদ্মায়, এই পুরাটুক হচ্ছে গিয়ে এখান থেকে এই পর্যন্ত, এই পুরাটা হচ্ছে গিয়ে পদ্মা। পদ্মাটা শেষ হয়েছে মেঘনার সাথে মিলনে। মেঘনাটা শুরু হয়েছে হচ্ছে কি তোমার ভৈরব বাজার থেকে, সুরমা আর কুশিয়ারা রিভারের কনফ্লুয়েন্সে। ওই ওই ভৈরব বাজার কিশোরগঞ্জে, কিন্তু আমাদের বইতে যে বললাম যেটা দেয়া আছে সিলেট, কিন্তু আমরা এটাই পড়বো। এখানে তোমার মেঘনা এখান থেকে এই পর্যন্ত, মেঘনা নাম এখান থেকে এই পর্যন্ত পুরাটাই, এই পদ্মা এখানে শেষ হয়ে গেছে মেঘনার সাথে মিলনে চাঁদপুরে। চট্টগ্রাম, চট্টগ্রাম পোর্ট এই যে এখানে, চট্টগ্রাম পোর্টের সাথে এখানে কর্ণফুলী কাপ্তাই লেক থেকে। আর সাঙ্গু হচ্ছে কর্ণফুলীর নিচে আর একটু, এখানে সাঙ্গুটা দিবে না যদিও। আর পশুর, পশুর হচ্ছে খুলনাতে, এটার সাথে আর কোনো রিভারের কোনো মিল নাই, এটা হচ্ছে আলাদা খুলনার মধ্যে মংলা পোর্টে। এটা দেখলে আমরা বুঝবো এই সাইড হচ্ছে আমরা পশুর। আমরা এখন কয়েকটা সিকিউ টাইপ দেখি, এই চ্যাপ্টার থেকে কি কি সিকিউ দিতে পারে। চ্যাপ্টারে আমরা মূলত টপিক দেখছি কি কি, রিভার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল রিসোর্সের ভিতরে আমরা ফরেস্ট পড়ছি। এখানে আমরা এই সিকিউটা দেখি ফার্স্টে। এখানে আমাদের দুইটা কোয়েশ্চেন করছে, দুইটা কোয়েশ্চেন একটু তোমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করো, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গিয়ে সিতে কি বলছে, ন্যারেট দ্য কোর্স অফ রিভার এ। এখানে দেখো তো রিভার এ কোনটা, এখান থেকে এই পর্যন্ত এটা মার্ক করছে না, তাহলে এটা কোনটা হবে? পদ্মা হবে না? হ্যাঁ, রিভার এ হচ্ছে কি পদ্মা। এখন পদ্মা নদীর সম্পর্কে আমরা এখানে বলবো, পদ্মা সম্পর্কে আমরা যত যত ইনফরমেশন পড়ছি, আমরা আগে যে আবার রিভিশন দিয়ে দেখানো, ওই পদ্মা সম্পর্কে যা যা ইনফরমেশন পড়ছি এটা আমরা হচ্ছে কি এখানে লিখবো। তারপর ডি, ডিতে আমাদের কি বললো, অ্যানালাইজ দ্য রিজনস অফ দ্য ডিফারেন্স অফ ডেন্সিটি অফ পপুলেশন বিটুইন বি অ্যান্ড সি রিজিয়ন। এই বি আর সি এর এই দুইটা রিজনের মধ্যে আমাদের ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি, মানুষের বসবাস কোন জায়গায় বেশি করে, এটা আমাদের ডিফারেন্সটা দেখতে হবে। এখন সি বলতে কি বুঝাইতেছে? সি দেখো একদম ডান সাইডে, একদম চট্টগ্রামের এখানে, চট্টগ্রামের হিল ট্র্যাক্টস এর ভিতরে। তাইলে এটা কি হবে আমাদের? এটা হচ্ছে কি ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট এরিয়া, আমরা যেটা দেখলাম। অবশ্যই ফরেস্ট এরিয়াতে মানুষ কম বসবাস করবে, ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড ডেসিডুয়াস ফরেস্ট এরিয়াতে। আর বিটা দেখো এখানে ডট দেওয়া আছে, বিটা হচ্ছে গিয়ে তোমার এর পাশ দিয়ে, এখানে হচ্ছে গিয়ে বি গেছে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে পদ্মার পাশে, বি হচ্ছে গিয়ে নদীর পাশে, তাহলে এখানে ডুয়েলিং বেশি হবে, মানুষের বসবাস বেশি থাকবে। তো এই লজিকটা আমরা এখানে লিখবো। ম্যাপ হয়তো আমাদের প্রিন্টের সময়, আমাদের প্রিন্টারের যে অবস্থা, আমাদের কোশ্চেনে যেগুলো দেয়, প্রিন্টিং এর সময় একটু ঝামেলা থাকবে, একটু বুঝতে কষ্ট হবে, বাট আমরা এইভাবে করে ভিজুয়ালাইজ করে নিব। আরেকটা সিনারিও দেখি আমরা এখানে, সিনারিও 1। এখানে কি বলছে, ইন আ রিজিয়ন there grows plenty of jackfruit. Where when Adib visited the region, he saw all the trees leaves are fallen out. তাহলে এটা কি হবে? একবার ফল করে, মানে ফলেন আউট, একবার ফল করে কোনটা? তোমার শাল ফরেস্ট। আর এখানে দেখো, এখানে বলছে জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট ওই যে শাল ফরেস্টে পাওয়া যায়। আমরা শাল ফরেস্টের ডিসক্রিপশনটা দেখলে আবার বুঝবো। তারপরে হচ্ছে কি সিনারিও 2-তে, আবরার ভিজিটেড চট্টগ্রাম সিটি, হি স আ রিভার হুইচ ওয়াজ বিসি। চট্টগ্রাম সিটিতে তাহলে কোন রিভার থাকে? কোন রিভার চট্টগ্রাম সিটি থেকে গেছে? কর্ণফুলী। কর্ণফুলী তো বিজি থাকে অলওয়েজ, কারণ চট্টগ্রাম পোর্টের কারণে।
ডিসক্রাইব দ্য ফরেস্ট আদিব সরি যে আমরা এখন শাল ফরেস্ট সম্পর্কে সিতে বলবো। তারপর ডিতে উইচ রিভার ডিড আবরার স, আবরার তো কর্ণফুলী দেখছে, এখন আমরা কর্ণফুলী কি রোল প্লে করে এটা বলবো। হোয়াট রোল ডাজ কর্ণফুলী প্লে, কর্ণফুলী কি কি রুল থাকে, যে কাপ্তাইতে ড্যাম আছে কর্ণফুলীর উপরে, কর্ণফুলী ওই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে অনেক ইম্পর্টেন্ট, তারপরে চট্টগ্রাম পোর্টের কারণে অনেক ইম্পর্টেন্ট। তারপর আরেকটা কোয়েশ্চেন এখানে দিচ্ছে, সেটা হচ্ছে কি হোয়াট আর দ্য রুলস অফ ওয়াটারওয়ে ইন বাংলাদেশ, বাংলাদেশে ওয়াটারওয়ে রুলস কি কি, এটা আমরা পৌঁছে দেবো। রিভার রুট কেন ইম্পর্টেন্ট, ট্রেড, কমার্স, কমিউনিকেশন, এই কারণে আমাদের রিভার রুট ইম্পর্টেন্ট না, ওইটা আমরা শর্ট করে এখানে লিখবো। তাহলে এর মধ্যে থেকে আজকে আমাদের চ্যাপ্টার 5 শেষ হলো। চ্যাপ্টার 5-এ তাহলে আমরা কি কি পড়লাম, রিভার সম্পর্কে পড়লাম, ফরেস্ট সম্পর্কে পড়লাম, তারপরে আমাদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সম্পর্কে পড়লাম। এই প্রত্যেকটা টপিক আমরা আবার একবার ভিজুয়ালাইজ করে নিব, লাগলে আমরা ভিডিওটা আরেকবার ব্যাকে যে ভিডিওটা আরেকবার দেখে নাও, ভিডিওর মধ্যে তোমার ম্যাপগুলো দেখে নাও, ইনফরমেশনগুলো আরেকবার দেখো। আর অ্যাজ অলওয়েজ পিডিএফ এ তো নোটস দেয়াই থাকবে, নোটস তো আমি সবসময় দিয়ে দিই, অ্যান্ড তোমাদের আলাদাভাবে কষ্ট করে আর করতে হবে না। Stay subscribed for more. That's all for today.